নিচেতে এই ছবিটা দেখছেন, কি অদ্ভুত না? গায়ে হলুদ মাখানো, সিঁদুর মাখানো, দেখলে কেমন গা ছমছম করে না? না, এটা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নয়। এটা 53 কোটি টাকার সোনা চুরির একটা অংশ মাত্র। ঘটনার সূত্রপাত কর্ণাটকের বিজয়পুরী জেলার মানাগুলি শহরের কানাড়া ব্যাংকে ডাকাত দল ঢুকে একটা লকারের মধ্যে এই পুতুলটা রেখে যায় আর 53 কোটি টাকার সোনা চুরি করে। এই 2025-এর 25শে মে স্থানীয় লোকজন দেখে সকালবেলাতে ব্যাংকের গেট ভাঙা রয়েছে, এলাকাতে হইচই পড়ে যায়। তারপর ব্যাংকের কর্মীরা ভিতরে যান, সেখানে গিয়ে দেখেন লকার বা স্ট্রং রুম যেটা রয়েছে তার দরজাটিও ভাঙা। এই সমস্ত দেখার পর কর্মীরা স্ট্রং রুমের ভিতরে প্রবেশ করে। কর্মীরা দেখে ওই স্ট্রং রুমের সব থেকে বড় যে লকারটা, সেই লকারটা খুলে পড়ে রয়েছে। ওই লকারের ভিতরে সমস্ত সোনা উধাও। তখনই কর্ণাটক পুলিশকে ফোন করা হয়। পুলিশের একটা টিম সেই ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ এসে লক্ষ্য করে স্ট্রং রুমের ভেতর সমস্ত লকার ঠিক আছে, শুধুমাত্র একটি লকার বাদে। যখন ব্যাংক স্টাফের কাছে পুলিশ শোনে যে এই ফাঁকা পড়ে থাকা লকারটির ভিতরে 53 কোটি টাকার সোনা ছিল, পুলিশের ঘুম উড়ে যায়। এটাই হচ্ছে কর্ণাটক রাজ্যের সব থেকে বড় ব্যাংক ডাকাতি। আর সারা ভারতবর্ষের মধ্যে যদি বলেন তাহলে টপ 5-এর মধ্যে একটা। ঘটনার পর পুলিশও টেনশনে পড়ে যায়। এই ঘটনার পর এতটুকু দেরি না করে পুলিশ তদন্ত শুরু করে। কর্ণাটক পুলিশের মোট 8টা টিম তৈরি হয়। এই 8টা টিমের 8 রকমের কাজ দেওয়া হয়। প্রথম টিমকে কাজ দেওয়া হয় ব্যাংকের আশেপাশে যত সিসিটিভি আছে সমস্ত সিসিটিভির ফুটেজগুলোকে খতিয়ে দেখার জন্য। দ্বিতীয় টিমকে কাজ দেওয়া হয় ব্যাংকের যত কর্মী আছে সমস্ত কর্মীর বায়োডাটা চেক করা এবং তারা কে কখন কোথায় যায়, কার সঙ্গে যোগাযোগ রেখেছে, সমস্ত কিছু। তৃতীয় টিমকে কাজ দেওয়া হয় ব্যাংকের আশেপাশে যতগুলো ফোনের বা মোবাইলের টাওয়ার ছিল সমস্তগুলোকে চেক করা, কতগুলো সিম অ্যাক্টিভ ছিল এই 23শে মে থেকে 25শে মে পর্যন্ত। সন্দেহজনক কিছু দেখলেই তাদেরকে কাউন্টার করার জন্য। চতুর্থ টিমকে কাজ দেওয়া হয় বিভিন্ন রাজ্যে যে সমস্ত ব্যাংক ডাকাতি আগে হয়ে গেছে সেই সমস্ত চোরেদের ডেটাকে বের করা এবং তাদের খবরগুলোকে নেওয়া। যেমন ধরুন এখন তারা কোথায় আছে, এখন তারা কি করছে, এক্সেট্রা এক্সেট্রা, যদি তাদের কাছে কিছু সাহায্য পাওয়া যায়। পঞ্চম টিমকে কাজ দেওয়া হয় এই 23শে মে থেকে 25শে মে পর্যন্ত ব্যাংকের আশেপাশে যত গাড়ি এসেছে বা গেছে সেই সমস্ত গাড়িকে কাউন্টার করার জন্য। এইভাবে 8টা টিমকে পুলিশ 8 রকমের কাজ দেয়। পুলিশ ভাবে অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। পুলিশ প্রথম সমস্যায় পড়ে যখন দেখে যে ব্যাংকের সমস্ত যে ওয়্যারিং সিসিটিভির সমস্ত কাটা, তারগুলো সমস্ত কাটা, হার্ড ড্রাইভ যেটা ছিল সেটাও শুধু উধাও। এখান থেকে পুলিশের মাথায় একটা বুদ্ধি আছে যে ব্যাংকের ভিতরের সিসিটিভি তার কাটা ঠিক কথা, কিন্তু ব্যাংকের বাইরে যে সমস্ত সিসিটিভি লাগানো আছে আশেপাশে সেইগুলোকে খোঁজ করলে নিশ্চয়ই কিছু ক্লু পাওয়া যাবে। এরপর থেকেই শুরু হয় পুলিশের অভিযান। ব্যাংকের আশেপাশে যত সিসিটিভি আছে সমস্ত সিসিটিভি ভালো করে ফুটেজকে দেখা, একদিকে কল ডিটেলস চেক করা হয়, একদিকে ব্যাংকের স্টাফেদের যে সমস্ত জিনিসপত্র আছে সেইগুলোকে চেক করা হয়, তাদের বায়োডাটা চেক করা হয়। তদন্ত খুব ভালোভাবেই করা হয়, কিন্তু নিট ফল 0। ধীরে ধীরে সময় পেরিয়ে যায়। কর্ণাটকে যে সমস্ত টিভি চ্যানেলগুলো ছিল, যে সমস্ত লোকাল নিউজ পেপার ছিল, সমস্ত টিভি চ্যানেলে সমস্ত নিউজ পেপারে এই একই খবর চলতে থাকে, 53 কোটি টাকার সোনা চুরি। পুলিশের ওপর আরও প্রেশার পড়ে। পুলিশ কি করছে, বারবার নিউজ চ্যানেলগুলো এই খবর কভার করতে থাকে। ঠিক এর মধ্যেই পুলিশের একটা টিমের একটা ঘটনার ওপর নজর পড়ে। ব্যাংকের ঠিক পাশেই একটা পার্কিং প্লট রয়েছে যেখানে 4 চাকা গাড়ি স্ট্যান্ড। সেখানে এই চুরি হওয়ার 3 ঘন্টা আগে একটা 4 চাকা আসে এবং সেই 4 চাকাটা আসার পরে কিছুক্ষণ সেখানে রাউন্ড মারে চলে যায়। এতে কিন্তু সন্দেহজনক কিছু ছিল না। সন্দেহটা তখন হয় যখন পুলিশ আরও চেক করে যে চুরি হওয়ার 2 ঘন্টা পর আবার ওই গাড়িটি ওই পার্কিং প্লটে আসে, আবার একটা রাউন্ড মারে, আবার চলে যায়। এখানে পুলিশের একটা থিওরি কাজ করে। অপরাধ করার পর অপরাধী আবার সেই ক্রাইম সিন দেখতে আসে। সে দেখতে আসে পুলিশের হাবভাব কি, পুলিশের চালচলন কোন দিকে। ঠিক এরপরে পুলিশ ওই গাড়িটির নাম্বার প্লেটটায় জুম করে, নাম্বারটাকে আইডেন্টিফাই করে। করার পর পুলিশ দেখে যে ওই গাড়িটা যেটা পার্কিং প্লটে এসেছে সেই গাড়িটা বিজয় কুমার বলে একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা। এর মানে হচ্ছে এই গাড়িটির মালিক বিজয় কুমার। যখন বিজয় কুমারকে পুলিশ তদন্ত করে যে কে এই বিজয় কুমার, বিজয় কুমারের বাড়ি কোথায়, বিজয় কুমারের পরিচয় কি, ঠিক তখনই উঠে আসে আর একটা ঘটনা।
পুলিশ খোঁজ পায় যে এই বিজয় কুমার গত 15 দিন আগে পর্যন্ত এই কানাড়া ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে নিযুক্ত ছিল। 9 মে তার ট্রান্সফার হয় এই মানাগুলি শহরেরই অন্য একটা ব্রাঞ্চে। পুলিশ ভাবে যে একজন এক্স ব্রাঞ্চ ম্যানেজার কি জন্য এই চুরি হওয়ার 3 ঘন্টা আগে আর চুরি হওয়ার 2 ঘন্টা পরে কেনই বা ওই পার্কিং প্লটে এসেছিল, কেনই বা একটা রাউন্ড দিয়ে আবার ঘুরে চলে গেছে। এখানেই পুলিশের সন্দেহ বাড়তে থাকে। পুলিশ বিজয় কুমারকে তলব করে। পুলিশের কঠিন জেরা আর 2-4 ডান্ডা দিতেই বিজয় কুমার মুখ খোলে। এরপরই আরও 2 জনের নাম নেয় বিজয় কুমার। একজন হচ্ছে চন্দ্রশেখর, দ্বিতীয়জন হচ্ছে সুনীল। এই চন্দ্রশেখর কয়েক বছর আগে পর্যন্ত এই কানাড়া ব্যাংকেরই একটা এমপ্লয়ি হিসাবে ছিল। পরে সে চাকরি ছেড়ে দেয়, বর্তমানে সে একটা প্রোমোটারির কাজ করে। এই ঘটনা শোনার পরই পুলিশ চন্দ্রশেখর আর সুনীলকে গ্রেপ্তার করে। ঠিক তারপরই এই চন্দ্রশেখর, সুনীল এবং বিজয় কুমারের বয়ান অনুযায়ী পুলিশ গোটা শহরে বিভিন্ন জায়গায় রেড করে। আর সেখান থেকেই পুলিশ 10.5 কেজি সোনা উদ্ধার করে, যার দাম প্রায় 11 কোটি টাকা। এবার এই 11 কোটি টাকা সোনা যেটা পুলিশ পায়, দেখা যাক বেশিরভাগ সোনাটাই আকার বদলে দেওয়া হয়েছে, বিভিন্ন ছাঁচে ফেলা হয়েছে, যাতে করে বাজারে খুব তাড়াতাড়ি সেটাকে বিক্রি করা যায়। কিছু ইঁট তৈরি হয়েছে, কিছু বাট তৈরি হয়েছে, কিছু সোনার গহনা তৈরি হয়েছে। এবার প্রশ্ন হলো এই 3 জন মিলে কি করে চুরিটা করে। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে চুরি করার পর লকারের মধ্যে একটা পুতুল কেন রেখে আসে। তো যখন এই বিজয় কুমারের সঙ্গে পুলিশের কথাবার্তা হয় তখনই পুরো ব্যাপারটা সামনে আসে। যেহেতু বিজয় কুমার এই ব্রাঞ্চের ম্যানেজার, তাই কোন লকারে কতটা সোনা আছে, কোন লকারে কতটা পরিমাণ টাকা আছে সেটা তার জানা ছিল খুব ভালোভাবে। তাই প্রথম এই বিজয় কুমারের মাথায় এই আইডিয়াটা আসে। প্ল্যানিং তৈরি হয় 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমে। প্ল্যানিং হওয়ার পর বিজয় কুমার একটু থমকে যায়। সে জানতো ভিতরের খবর যে এই ফেব্রুয়ারি মাসের পর থেকে যে কোনো সময় তার ট্রান্সফার হয়ে যাবে অন্য কোনো ব্রাঞ্চে। যদি বদলি হয়ে যাওয়ার পর চুরিটা করে তাহলে তার দিকে আঙুল উঠবে না। যদি বদলি হয়ে যাওয়ার পর চুরিটা করে পুলিশ তাদেরকে সন্দেহ করবে না। এই 2025 সালের ফেব্রুয়ারি মাসেই তার বদলি কনফার্ম হয় এই শহরেই, এই মানাগুলি শহরে। বদলির চিঠি যখন আসে তখন সে দেখে যে 9 মে তার বদলির তারিখ, মানে 8 মে পর্যন্ত সে এই কানাড়া ব্যাংকের ম্যানেজার। 9 মে সে আবার অন্য ব্রাঞ্চে চলে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ওই কানাড়া ব্যাংকের ওই লকারটির চাবি, ডুপ্লিকেট চাবি একটা তৈরি করে। ওই ডুপ্লিকেট চাবি দিয়ে 2 থেকে 3 বার সে পরীক্ষা করে ওই লকারটি খুলছে কিনা। যখন দেখে যে ওই ডুপ্লিকেট চাবি দিয়ে তার লকার খুলছে, তখন ওই চাবিটা চন্দ্রশেখর আর সুনীলকে দেয়। বিজয় কুমার সব কিছু জানতো ওই ব্যাংকের বিষয়ে। ব্যাংকের সিসিটিভির ওয়্যারটা কোন দিকে গেছে, তার মনিটর কোথায় বসানো আছে, সিসিটিভির ড্রাইভটা কোথায় লাগানো আছে, ওই ব্যাংকের লাইটের সুইচ কোথায়, সব কিছু। দেখুন, বাড়ির মানুষ, আপনার কাছের মানুষ যদি আপনাকে ডোবাতে চায় তাহলে বাঁচার বোধহয় কোনো চান্স থাকে না। ঠিক তেমনি একজন ব্যাংকের প্রধান, সে নিজেই যদি ভাবে সে তার নিজের ব্যাংকই লুট করবে, চুরি করবে, তাহলে আটকানোর কিছু থাকে না। এরপরেই এই 3 জন ঠিক করে যে ব্যাংকের চুরির বিষয়ে বা ব্যাংক রবারির বিষয়ে যে সমস্ত সিনেমা আছে, যে সমস্ত ওয়েব সিরিজ আছে, সেই সমস্ত ওয়েব সিরিজগুলোকে দেখবে, উপলব্ধি করবে, যাতে চুরির সময় কোনো প্রমাণ না ফেলে আসে। এরা 3 জন সেটাই করে, সব থেকে ছোট ছোট জিনিসগুলোতে বেশি নজর দেয়। ঠিক তারপরেই চুরির ডেট ঠিক হয় 23 মে 2025। এবার প্রশ্ন এটাই যে 23 মে ডেটটা কেন? ঘটনা হচ্ছে এই সময়তে IPL চলছিল। ঠিক ওই 23 মে RCB ব্যাঙ্গালোরের সাথে সানরাইজার্স SRH হায়দ্রাবাদের ম্যাচ ছিল, যেটা অনুষ্ঠিত হচ্ছে ব্যাঙ্গালোরে। এরা খুব ভালো করে জানতো যে RCB অর্থাৎ ব্যাঙ্গালোরে জেতার চান্স এই ম্যাচে সব থেকে বেশি। যদি ব্যাঙ্গালোর এই ম্যাচ জিতে যায় তাহলে সারা ব্যাঙ্গালোর তথা কর্ণাটকের সমস্ত লোকজন হইচই ফেলে দেবে, খুব আনন্দ করবে, বোম ফাটাবে, উৎফুল্ল হবে, কারোর কোনো দিকে ধ্যান থাকবে না। ঠিক তখনই এই চুরিটা ঠিকঠাকভাবে করা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাঙ্গালোর এই ম্যাচটা হেরে যায়। সঙ্গে সঙ্গে এই বিজয় কুমার আর চন্দ্রশেখর মিলে তাদের চুরির ডেটটাকে বদলে দেয়। তাদের এই সময় মনে হয়েছে যে যদি 23 মে চুরিটা করে তাতে করে প্রবলেম হতে পারে। আবার নতুন তারিখ ফিক্সড হয়, যেটা হচ্ছে 25 মে। নিজেদের একটা ফেক আইডেন্টি দেখিয়ে একটা ট্রাক ভাড়া নেয়, যে ট্রাকে ওই অতটা সোনা এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয়। এরপর 25 মে
তিনজন মিলে রাত্রে বের হয় চুরি করার জন্য, ব্যাংকে গিয়ে ঢোকে, ব্যাংকে ঢোকার পরে সমস্ত সিসিটিভির তার কেটে ফেলে, হার্ড ড্রাইভটাকে চুরি করে, সারা ব্যাংকের লাইট নিভিয়ে দেয়, লকার রুমের দরজা ভেঙে ভিতরে ঢোকে। যেহেতু তিনজনের কাছে চাবি ছিল তাই লকারটাকে ভাঙতে হয়নি। ওই চাবি দিয়ে লকার খোলার পর সমস্ত সোনার লকার থেকে বের করে বস্তার মধ্যে প্যাক করে। অপারেশন শেষ হলে সেই লকারের মধ্যে, খালি লকারের মধ্যে একটা পুতুল রেখে আসে, যে পুতুলটা হলুদ আর সিঁদুর দিয়ে সাজানো। সমস্ত সোনা ভর্তি বস্তা ওই ট্রাকের মধ্যে লোড করে সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ প্রশ্ন করে পুতুলটা কেন ওই খালি লকারের মধ্যে রেখে আসা, পুতুলটা রাখার উদ্দেশ্যটা তাদের কি? বিজয় তার উত্তর দেয়, পুতুল এই জন্য যে সমস্ত ওয়েব সিরিজ বা সিনেমা তারা দেখেছে, সেই সমস্ত সিনেমা বা ওয়েব সিরিজে এই পুতুলের ব্যাপারটাও একটা পার্ট। তারা ওয়েব সিরিজে দেখেছে যে তামিলনাড়ু আর কেরলে যখন চুরি হয় তখন চোরেরা বা এই ডাকাত দল একটা পুতুল নিয়ে গিয়ে সেই ব্যাংকের ভিতরে রেখে আসে, সেই জন্য তারা এই পুতুলটিকে ব্যবহার করে। কেরল এবং তামিলনাড়ুতে যে সমস্ত চুরি হয়, এই ব্যাংক রবারি হয়, সেই সমস্ত ব্যাংক রবারিতে সমস্ত গ্যাং, যে গ্যাংগুলো ব্যাংক রবারি করে, তারা কিন্তু এই ব্যাংকের ভেতরে গিয়ে এরকম পুতুল রেখে আসতো, যাতে করে তারা তন্ত্রক্রিয়া করতো, তন্ত্রমন্ত্র ক্রিয়া করার পরে পুতুলটা রেখে আসতো, যাতে করে এটা মনে হয় যে এই কর্ণাটকের কানাড়া ব্যাংকের যে চুরিটা হয়েছে সেই চুরিটা কেরলের টিম নতুবা তামিলনাড়ুর টিম করেছে। পুলিশের নজর ঘোরানোর জন্য, তাদের প্রতি যেন কোনো রকম কোনো দিক থেকে সন্দেহ না আসে, সেই জন্য তারা এই কাজ করেছে। এরপর কর্ণাটক পুলিশ বিজয়কে প্রশ্ন করে যে চুরি করার 3 ঘন্টা আগে কেন, আর চুরি করার 2 ঘন্টা পরেই বা কেন ওই স্থানে আসা? বিজয় উত্তর দেয় যে চুরি করার 3 ঘন্টা আগে গেছি যাতে করে ওখানে কেউ আছে কি না আছে সেটা দেখার জন্য, আর চুরি করার 2 ঘন্টা পরে গেছি সেটা এই কারণেই যে পুলিশ তার তদন্ত কোন দিকে নিয়ে যাচ্ছে, এই কারণে আমি দেখতে গেছিলাম যে তদন্তটা যে পুলিশ করছে সেটা পুলিশের মোড়টা কোন দিকে রয়েছে। এটাই হচ্ছে আজকের ঘটনা। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।